আসসালামু আলাইকুম। আজকে রাত্রিকালীন ক্লাসে আমরা সে আগের মতোই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো আমরা সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম প্যানেল কোডের, আমরা প্যানেল কোডের 364 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। যাই হোক, আমরা একটা বিষয় আগে বলে নিই। যদি কখনো পরীক্ষার প্রশ্ন আসে যে সংজ্ঞা লিখুন ধর্ষণ, তাহলে আমরা অবশ্যই সেখানে প্যানেল কোডের 375 ধারা ব্যবহার করব। সংজ্ঞা লিখুন ধর্ষণ। ধর্ষণ বলতে কি বোঝেন? ধর্ষণ কাকে বলে? ধর্ষণের উপাদান কয়টি? ধর্ষণের ব্যতিক্রম কি? বা নিম্নের কোন কাজগুলো ধর্ষণের আওতায় পড়ে? আবার প্রশ্ন আসে কখন, যে কখন নিজ স্ত্রীর সাথে যৌন কাজ করলে সেটি ধর্ষণ হিসেবে গণ্য হবে। এ ধরনের প্রশ্ন চলে আসে প্যানেল কোডের 375 ধারা থেকে। তো এখন কথা হলো, এই প্যানেল কোডের 375 ধারার যে বক্তব্যটা, সংজ্ঞা লিখুন ধর্ষণ, আমরা কিন্তু এখানে শাস্তির ধারা দিয়ে দিই 9-1 ধারা, এটা দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সংজ্ঞাটা চেয়েছি কারণ এখানে এই সংজ্ঞার ক্ষেত্রে শাস্তির ধারা দেওয়ার কোনো বিধান নেই। যদি কেউ দেয় সেটা তার ব্যক্তিগত বিষয়। আমরা সঠিকটা লেখার চেষ্টা করব। তো এখানে প্রথমে বলছে যে যে ব্যক্তি ব্যক্তিক্রান্ত ক্ষেত্র ব্যতিরেকে নিম্নোক্ত 5 প্রকার বর্ণনাধীন কোনো অবস্থায় কোনো নারীর সাথে যৌন সহবাস করে। আসলে কথাটা হলো যে যদি কোনো ব্যক্তি নিম্ন বর্ণিত ভাবে কোনো 16 বছরের ঊর্ধ্বের কথা বলা হয়েছে কোনো পুরুষের সাথে যৌন সহবাস করে, তাহলে সেটি ধর্ষণ হিসেবে গণ্য হবে। যাই হোক, এটা সবাই তোমাদের জানা আছে। এখানে প্রথমে বলা আছে যে তার ইচ্ছার বিরুদ্ধে হতে হবে, তার মানে স্বইচ্ছায় কোনো নারী যৌন সহবাস করলে সেটা ধর্ষণ হিসেবে গণ্য হবে না। এটাই হলো বক্তব্য। একটা বিষয় আমরা বলি, আমরা সংক্ষেপে এটা আলোচনা করি, এটা যেহেতু অনেকবার আমরা পড়েছি। একটা প্রশ্ন আসছিল, একটা প্রশ্ন দেওয়া হয়েছিল পরীক্ষায় যে একজন পুলিশ সদস্য, একটা সেকেন্ড। তো এখানে যে বিষয়টা আমরা সব সময় দেখি, যে এখানে আমরা কিছু ধারা দিয়ে দেই ভুল, আমরা ভুল ধারা দেব না। আর এই জায়গাতে যদি কখনো প্রশ্ন আসে যে ধর্ষণের ব্যতিক্রম কোনটি, তখন এই যে 5টি উদাহরণ আছে, 5টা উদাহরণ আমরা দেব না। আর এই অস্বাভাবিক যে অপরাধ, পেনাল কোডের 377 ধারা, অস্বাভাবিক অপরাধ কিন্তু অস্বাভাবিক রয়ে গেছে। তাহলে বলাৎকার কোনটা বলা হয়েছে? কোনো মানুষের সাথে যদি স্বাভাবিক নিয়মের বাইরে, যেটাকে বলাৎকার বলা হয়েছে, সেটিও কিন্তু ধর্ষণের যে শাস্তির ধারা, সে ধারার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই পেনাল কোডের 377 ধারা কি বাতিল হয়েছে? না, 377 ধারা এখনো বহাল আছে। যদি কোনো ব্যক্তি কোনো পশুর সাথে যৌন কাজ করেন সেক্ষেত্রে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, 16 বছরের ঊর্ধ্বে কোনো পুরুষের সাথে যদি এরকম কিছু করে, তাহলে সেটাকে কি বলা হবে? সেটা অস্বাভাবিক অপরাধ হিসেবে গণ্য হবে। তো অস্বাভাবিক অপরাধ কিন্তু রয়ে গেছে। যাই হোক, আমরা এগুলো ওইভাবে আলোচনা না করে আমরা যেটা আলোচনা করতেছি, সংজ্ঞা লিখুন ধর্ষণ, তাহলে আমরা 375 ধারা দেব। শাস্তির কোনো ধারা দেওয়ার সুযোগ নেই। অস্বাভাবিক অপরাধ, তাহলে আমরা 377 ধারা দেব। আর যদি বলাৎকার আসে, তাহলে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2 ধারার যে সংজ্ঞা আছে সেটা আমরা দিয়ে দেব। যাক, এখানে আমরা দেখলাম, সংক্ষেপে আমরা আলোচনা করলাম। আমরা এখন যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, দেখো, আমাদের মাঝে অনেক লোকে এখনো চুরির সংজ্ঞা করতে পারে না। বলে কি জানো? যদি কোনো ব্যক্তি কোনো মালিকের দখল হতে, এইভাবে কথাটা বলে না? কি সাইফুল?
জি স্যার, সেটাই বলে স্যার। আসলে মালিকের কথাটা আসবে না, ঠিক দখল হতে। যে কোনো ব্যক্তির দখল থেকে। শোনো, একটা কথা বলে নেই, তোমরা কি উত্তর দেবা? একদল চোর চুরি করে মালামাল নিয়ে বাড়ির দিকে ফিরতেছে, তার বাড়ির কাছাকাছি যাবে, এরকম পর্যায়ে ডাকাত দল, তারা কিন্তু জানে না যে এরা আবার চুরি করে আসছে। তারা তাদের কাছে মূল্যবান মালামাল দেখে ডাকাত দল অস্ত্রের ভয় দেখিয়ে পাঁচজন ব্যক্তি তাদের কাছ থেকে মালামালগুলো ছিনিয়ে নিয়ে গেল। ও তো চুরি করে আনলো, ডাকাত ওরা যে আবার এর কাছ থেকে ডাকাতি করলো, সেটাকে ডাকাতির অপরাধ হবে না কি? হবে স্যার। জি স্যার, হবে স্যার। কারণ ডাকাতির সংজ্ঞায় কিন্তু এই কথাটা বলা নেই। এই জিনিসগুলা বুঝবা। মালিক, আসলে ওই মালের মালিকটা তো সে না, সে দখলদার মাত্র। এই জন্য মালিকের কথাটা আসবে না। চুরি কাকে বলে? দেখো, চুরি বলতে কি বুঝেন, সংজ্ঞা লেখুন চুরি। পেনাল কোডের 378 ধারায় চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে। তা কি বলা আছে? যে যদি কোনো ব্যক্তি, বলা আছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দখল থেকে কোনো অস্থাবর সম্পত্তি সেই ব্যক্তির সম্মতি ব্যতি রেখে অসাধুভাবে গ্রহণ করিবার অভিপ্রায়ে সম্পত্তি হস্তান্তর করে, তাহলে সে ব্যক্তি চুরি করেছে বলিয়া গণ্য হবে। আচ্ছা, চুরির শর্ত কয়টা? পাঁচটা স্যার। পাঁচটা স্যার। পাঁচটা। আচ্ছা, তাহলে চুরি সংজ্ঞা লেখন চুরি। আমরা কি এখানে শাস্তির ধারা দেব 379, 380, 381? আমরা কি শাস্তির ধারা দেব এখানে? না স্যার, না দেব না। স্যার। তিনশো আমরা কিন্তু এখানে এই যে আমাদের ভুলগুলো, কারণ কি জানো, একটা কথা আমি বলছি। সংজ্ঞা লেখন চুরি, দেখো তুমি 379 দিলা, 380 দিলা, 381 দিলা। শোনো, যেটা দস্যুতা এটাও কিন্তু চুরি, জানো কি? যেটা ডাকাতি এটাও কিন্তু চুরি। শুধু ধারার পরিবর্তন হচ্ছে, কিছু অপরাধ করার প্রক্রিয়া পরিবর্তন হচ্ছে, সংখ্যা পরিবর্তন হচ্ছে, তখন চুরিটা দস্যুতায় পরিণত হচ্ছে, ডাকাতিতে পরিণত হচ্ছে। এখন এই চুরির ক্ষেত্রে আমরা যদি বাসগৃহ থেকে চুরি দেখাই, প্রকাশ্য স্থান থেকে চুরি দেখাই, চাকর কর্তৃক চুরি দেখাই, এটা ঠিক হবে না। আমরা যেটা লিখব সেটা হলো সংজ্ঞা লিখুন চুরি, চুরির শর্ত কয়টি? তাহলে আমরা দেব সংজ্ঞা লিখুন চুরি, আমরা লিখবো পেনাল কোডের 378 ধারায় চুরি বলতে বোঝায়। তাহলে কি লিখবো? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখল থেকে কোনো অস্থাবর সম্পত্তি সেই ব্যক্তির সম্মতি ব্যতীত অসাধুভাবে গ্রহণের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করেন, তাহলে সে ব্যক্তি চুরি করেছেন বলিয়া গণ্য হইবে। এটা একটা সংজ্ঞা, এটা এখানে শাস্তির কোনো বিধান নেই এখানে। তাহলে চুরির শর্ত পাঁচটা, তাই না? আচ্ছা, এখন আমরা চলে আসি, প্রশ্নের উপরে লেখা আছে কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন দিয়ে 1 নম্বর প্রশ্ন আসলো, ক নামক ব্যক্তি ক্ষয়ের একটি মোটরসাইকেল তার অনুমতি ছাড়া নিয়ে গেছে। তাহলে কয়ের অপরাধটা কত? এখানে শাস্তি, এখানে কিন্তু আবার 378 ধারায় অপরাধ লেখা যাবে না, তার শাস্তি কত ধারায়? 300। 79। 78 স্যার। 79। 79। হ্যাঁ রে, কি পড়াইলাম রে তা। 379। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি ব্যতীত একটা মোটরসাইকেল নিয়ে গেছে, তাহলে কত ধারা অপরাধ করছে? 378 379 অপরাধ স্যার। করেছে। 379 স্যার। আচ্ছা, 379 স্যার। চুরি হতে গেলে কি স্থাবর সম্পত্তি হবে না অস্থাবর হবে? অস্থাবর। অস্থাবর। আচ্ছা, কোনো মাটি যদি কেটে গাড়িতে তোলা হয় সেটি কি স্থাবর থাকবে না অস্থাবর হবে? কেটে তোলা হলে স্যার অস্থাবর এটা হবে স্যার। অস্থাবর হবে। যে অস্থাবর হয়ে যাবে গাছটি স্যার। মাটির সাথে যুক্ত আছে, এই গাছটি যদি সেখান থেকে কেটে ফেলা হয় সেটা কি অস্থাবর হবে না স্থাবর হবে? এটা অস্থাবর হবে। অস্থাবর হবে স্যার। আচ্ছা, অস্থাবর হবে। ভালো কথা। একজন ব্যক্তি চুরি, সে কি করলো? আর একজন ব্যক্তির, এটা কুকুর,
চুরি করার উদ্দেশ্যে তাকে কিছু ভালো খাবার দিয়ে তার পিছু নিয়ে যায়, এটাও কি চুরির মধ্যে পড়ে? জি স্যার, চুরি করবে স্যার। যেহেতু চুরিটা একজন ব্যক্তির দখলে আছে, কুকুরটা। তো বিষয়টি হলো চুরি পেনাল কোডের 378 ধারায়, শোনো, এই 378 ধারার মধ্যে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। হুম। আচ্ছা, এখন এখানে চাকর কর্তৃক চুরির কথা বলা আছে, বাসগৃহ থেকে চুরির কথা বলা আছে। তাহলে চুরির শাস্তি কত ধারা? 379। বাসগৃহ, শোনো, 380 আসতে গেলে বাসগৃহের কথা বলতে হবে, কোনো তাঁবু, কোনো মানুষের বসবাসের স্থানের কথা বলতে হবে। কিন্তু যদি বলে চুরির শাস্তি কত, তাহলে সরাসরি বলতে হবে 379। 79। আর যদি বলে বাসগৃহ থেকে চুরি কত, 380। 380 স্যার। একটা বাড়ির চাকর যদি চুরি করে নিয়ে যায় কত ধারা? 381। 381 স্যার। 381 কর্মচারী এইখানে হলো বিষয়টা। হুম। 300, আমাদের এত কিছু না যে আমাদের এই 379 থেকে প্রশ্ন আসে প্রতি বছর। 378 সংজ্ঞা যারা পুস্তক দেখে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য। আমরা 382, দেখো, একটা কথা আমরা বলি নেই, চুরি এবং কি জোরপূর্বক সম্পত্তি আদায়, এই দুইটার মাধ্যমে কিন্তু দস্যুতার সৃষ্টি হয়, এটা কি তোমরা জানো? আগে কিন্তু তোমরা জেনে গেছিলা যে মানে চুরি দস্যুতা খালি সংজ্ঞা লিখন দস্যুতা, মানে চোর সম্পত্তি লইয়া যাইবার কালে এটাই শেষ করে দিতা নাকি? জি স্যার। তো এই এই জিনিসটা যে এরকম না, এটা কি কখনো তোমরা পড়ছিলা? পড়ছি স্যার, 390 দেয়া আছে স্যার। কিন্তু এইটা কখনো মনে হয় আগে পড়ো নাই যে জোরপূর্বক সম্পত্তি আদায় দস্যুতায় পরিণত হতে পারে, সেটা কিন্তু পড়ো নাই, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, বিষয়টা আমি বলি নাই, বিষয়টা হলো এখানে এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, 382 ধারার প্রশ্ন। এটা হলো কি, একটা লোক চোর, 5 জন লোক, 10 জন লোক চুরি করতে গেছে, সাথে কিছু অস্ত্র শস্ত্র নিয়ে গেছে। কি উদ্দেশ্যে? যদি চুরি করতে গিয়ে বাধা প্রাপ্ত হয়, তাহলে ওই অস্ত্র ব্যবহার করে সে ওখান থেকে পলায়ন করবে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? হচ্ছে জি স্যার। স্যার। একদল চোর চুরি করতে গেছে সাথে কিছু অস্ত্র শস্ত্র নিয়ে। উদ্দেশ্য কি? যদি চুরি করার সময় বাধা প্রাপ্ত হয়, তাহলে এটা ব্যবহার করে মালামালগুলো নিয়ে চলে আসবে, এই উদ্দেশ্যে, তাই না? জি স্যার। কি কি উত্তর দাও না কেন? এই বই তো পড়ো না জি বাবা, স্যার। বই না পড়লে হয় জি না। স্যার। শোনো, শেষ সময় তুমি যতই সাঁতার কাটো, নদীর যখন ভাটা পড়ে যায়, স্রোত যখন বেশি হয়, উজানে গেলে অনেক কষ্টের বিষয়, কাজে কাজে ওই যখন স্রোত কম থাকে তখনই সাঁতার দিতে হয় যাতে তাড়াতাড়ি যাওয়া যায়। বিষয়টা হলো এরকমই। এখন তুমি বই দেখে তোমার মনে নাই, কোনো লাভ নেই। একটা লোক বা কতিপয় লোক চুরি করতে গেছে সাথে কিছু অস্ত্র শস্ত্র নিয়ে। যদি চুরি করাকালীন সে বাধাপ্রাপ্ত হয়, তাহলে এই অস্ত্র শস্ত্রগুলো ব্যবহার করে সে ওখান থেকে পরে পলায়ন আসি স্যার, চলে চলে আসি। আসবে। এখন ঠিক সেভাবেই সে চুরির মালামাল নিচ্ছে। লোক সংখ্যা 4 জন, মালামাল নিচ্ছে 4 জন মিলে। হঠাৎ করে গৃহকর্তা জেগে ওঠায়, সে যে অস্ত্রটা নিয়েছিল সেটা বের করে গৃহকর্তাকে বলতেছে, চুপ, কোনো কথা বলবি না। গৃহকর্তা ভয়ে আর কিছু বলে নাই। তাহলে কত ধারা হলো তখন? 200 আছে স্যার, 382 স্যার। 382। 392। তখন আর এটা হবে না। কিন্তু চোর চুরি করতেছে, গৃহকর্তা জেগে দেখলো চোরের কাছে একটা পিস্তল বা একটা ছোরা ল্যারবার করতেছে, সে ভয়ে আর কিছু বলে নাই। বউরে যাইতে ধরে বলতেছে, চোরে জানায়নি, কিছু কোস না। সেটা কত ধারা? এটা 382 স্যার।
382। এটা কিন্তু যুক্তিতর্কে গেলে 392 হয়, এটাও 382। তার মানে কি, চুরি করতে গেছেন, সাথে কিছু অস্ত্র শস্ত্র নিয়ে গেছেন। কি উদ্দেশ্যে অস্ত্রগুলো নিয়েছেন? বাধাপ্রাপ্ত হলে ওগুলো ব্যবহার করে। এইরকম প্রশ্ন যদি আসে তখন কিন্তু 379 আসার সুযোগ নেই, 382 আসবে। আর যখনই চুরি করতে গিয়ে ওই অস্ত্রটা ব্যবহার করবেন, তখন আর ওই 382 থাকবে না, তখন 392 হবে। লোক সংখ্যা বেশি হলে 395, 397 হয়ে যাবে। বিষয়টা এটাই। তার মানে আমাদের ভুলগুলো এখানে দেখতে হবে। একজন পকেট মার, ক নামক ব্যক্তি, একটা প্রশ্ন আসছিল পরীক্ষায়, আগে বুঝতে হবে। একজন পকেট মার, সে 4জন লোক নিয়ে বাসে উঠেছে পকেট মারার জন্য। বা একটা হাটে গেছেন পকেট মারতে। পকেট মার, মানুষের পকেটে টাকা পয়সা নিয়ে নেয়। কি উদ্দেশ্যে গেছেন? যদি সে ধরা খায়, যেন তার লোকগুলো তাকে উদ্ধার করে নিয়ে আসে। সে তাদেরকে বিভিন্ন জায়গায় মোতায়েন করে পকেট মারে। তার অপরাধটা কত ধারায়? 382 ধারায়। 82 স্যার। আচ্ছা, 4জন লোক একটা বাড়িতে চুরি করতে গেছে, গিয়ে একজন ঘরের ভিতরে প্রবেশ করেছে। একজন একজন ঘরের ভিতরে প্রবেশ প্রবেশ করেছে, একজন উঠানে দাঁড়িয়ে আছে, একজন রাস্তায় আছে। সাথে প্রত্যেকেরই সাথে মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে তারা চুরি করতে প্রবেশ করেছে। প্রবেশ করে তারা সব মালামাল নিয়ে চলে গেছে। তাদের অপরাধটা কত ধারায়? 382। 382। এগুলো জানেও না, এরা তো বুঝবেও না, পড়বেও না। 382। বললাম না, তোমাদের পড়ালেখার মানটা আসলে ভালো না। এবারে গতবার তো তাও 2 সাইডে ছিল ওই 10-15 জনের মধ্যে, এবার যে কি হবে আল্লাহ জানে। পাশ করবে না ফেল করবে সেটা আমি বুঝতে পারবো না। প্রশ্নটা পেঁয়াজ দিলেই নাই, তো প্রশ্ন তো সহজ আসবে না, প্রশ্ন এগুলো আসবে। লিখে রাখো, যেগুলো পড়াচ্ছি এর বাইরে একটা প্রশ্ন আসবে না। মহাকাব্য তোমাদের জন্য আসবে না। তাহলে 382 ধারার বিষয়টা আমরা বুঝলাম নাকি? জি স্যার। জি স্যার। 382-তে কি বললো? যে চুরি করতে গেছেন, কিন্তু প্রস্তুতি নিয়ে গেছেন। কিসের প্রস্তুতি? আঘাত করার পূর্ব প্রস্তুতি নিয়ে। গুরুতর আঘাত। অর্থাৎ চুরি করতে গিয়ে প্রয়োজনে কাউকে মেরে ফেলবে বা কাউকে আঘাত করে চলে আসবে, যদি কিনা বাধাপ্রাপ্ত হয়। তো এখানে তো অন্য ধারা দেওয়ার সুযোগ নেই। এখন 4জন লোক একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছেন মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে। হঠাৎ করে গৃহকর্তা জেগে ওঠে, তারা গৃহকর্তাকে হত্যা করে মালামালগুলো নিয়ে চলে আসে। তাদের অপরাধটা কত ধারায়? কত ধারায় ঘটনা অপরাধ ডাকাতি হবে? হলো 396 স্যার। হ্যাঁ, ঘোড়া 460 কেমনে না স্যার, এটা 4 জন লোক 460 396 স্যার। হয়? কত 460 ধারা? না, 460 স্যার। রে, 392/302। সঠিক উত্তর 392/302। কারণ প্রথমে তারা দস্যুতা করেছিল, পরবর্তীতে তারা একটা লোককে হত্যা করে মালামাল নিয়ে চলে আসছে। আচ্ছা, ভালো কথা। এইখানে যদি লোক সংখ্যা 5জন থাকতো তাহলে কি হতো? তাহলে স্যার 396 96 হয়ে 396 যাচ্ছে স্যার। স্যার। অর্থাৎ 5জন চোর একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে মারাত্মক অস্ত্র শস্ত্র সহকারে। হঠাৎ করে গৃহকর্তা জেগে ওঠে, তারা গৃহকর্তার হাত পা বেঁধে হত্যা করে জবাই করে মালামাল নিয়ে চলে আসে। কত ধারায়? 396 স্যার। 396। 6জন লোক একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে। হঠাৎ করে গৃহকর্তা জেগে ওঠায়, তারা গৃহকর্তাকে খুন করে এবং মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনগণ কর্তৃক একজন চোর আটক হয়। কিন্তু পরবর্তীতে চোর দলের সদস্যগণ
তাদের সঙ্গী, অসুস্থ সঙ্গীকে হত্যা করে চলে আসে, তাহলে তাদের অপরাধটা কত ধারায় হলো? তিনশো হ্যাঁ এটা ছিয়ানব্বই 396 স্যার। স্যার। চোরের অপরাধ 302 আর 96। 396। আরে চুরি যতই আমি বলি না কেন, অপরাধটা চুরি তো হবে না। যদি প্রশ্ন আসে ডাকাতি। 5 জন লোক একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করে এরকম করলো, হবে সেটা ডাকাতি। যতই চোর বলুক, তোমাকে বুঝতে হবে অপরাধের সংখ্যাটা কি। যদি বলে 4 জন লোক রাত্রিকালে অমুকের বাড়িতে প্রবেশ করে ডাকাতি করো তো মালামাল নিয়ে চলে যায়, এ ধরনের ঘটনা একটা এজাহার লিখুন। 4 জন লোক যতই ডাকাতের কথা বলা থাক, ডাকাত হতে দোষিত গেলে হবে। 5 জন হতে হবে। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। জি। জি স্যার। এখানে ডাকাত দলের সদস্য একটা মারা গেছে। আর মারা গেছে কি? মারা গেছে হলো গৃহকর্তা। গৃহকর্তাকে যে মারা হয়েছে এটি 396। আর ডাকাতকে যে তারা মেরেছে এটি 302। 320। এটা জেনে রাখবো ডাকাতের কারণে। যাই হোক, ওটা আমরা তো না যাই। তাহলে আমরা 382টা বুঝলাম। 382 মনে রাখবা, বাসে পকেট মারতে গেছে, বাজারে পকেট মারতে গেছে, এইভাবে মোতায়েন করছে, লিখে দেবে 382 সরাসরি। ঠিক আছে? আচ্ছা। ঠিক আবার আছে। চুরি করতে গেছে এই মর্মে অস্ত্র শস্ত্র নিয়ে, মনে করবা 382। কিন্তু যদি ওইভাবে অস্ত্র শস্ত্র নিয়ে চুরি করতে গিয়ে আঘাত করে, তাহলে কিন্তু সেটা আর জোরপূর্বক সম্পত্তির মধ্যে থাকবে না, বা বলপূর্বক সম্পত্তির মধ্যে থাকবে না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো বোঝার আছে এখানে? কারো বোঝার আছে কিছু? না স্যার। আচ্ছা। কি আহ নাজমুল, কিছু বলার আছে এখানে? না স্যার। হান্নান? না স্যার। আচ্ছা, আমরা 390 ধারায় চলে আসি। সংজ্ঞা লিখুন দস্যুতা। আমরা 395 গিয়ে শেষ করব আমাদের আলোচনাটা। সংজ্ঞা লিখুন দস্যুতা। তাহলে আমরা কত ধারা দিয়ে শুরু করব? 390 স্যার। আবার যদি প্রশ্ন আসে যে চুরি কখন দস্যুতায় পরিণত হয়, তাহলে কত ধারা দেব? 390 থেকে স্যার। কি বেলাল, কত ধারা দেব? 390 চুরি দস্যুতাতে পরিণত হয়, এখানে আবার যদি দস্যুতার কথা বলে চলে আসে। আবার যদি বলে যে একটা চুরি কখন দস্যুতায় পরিণত হয়, বা একটা চুরির ঘটনাকে দস্যুতার ঘটনায় পরিণত করুন, তাহলে আমরা কত ধারা লিখবো? 390 দেবো স্যার। 390 লিখবো। আচ্ছা, একটা প্রশ্ন আসছিল তোমাদের পরীক্ষায়। একজন চোর চাউল চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হয়ে চাউলের ব্যাগটা ফেলে দিয়ে একজনকে আঘাত করে পালিয়ে যায়। চোরের অপরাধ কত ধারায়? অনেকে লেখছে 394 স্যার। 382, 393। হাবি জাবি 326, 324। আসলে এটি 394 ধারা, অর্থাৎ অলরেডি দস্যুতা হয়ে গেছে। কারণ কি জানো? 393 ধারা দস্যুতার চেষ্টা। তো দস্যুতার চেষ্টাও একটি অপরাধ। আর অলরেডি দস্যুতা হয়ে আঘাত করছে, দস্যুতা সংগঠিত করতে গিয়ে যদি কোনো ব্যক্তি কাউকে আঘাত করেন, তার মানে 390 আগে দেখতে হবে, তারপরে 394 যেতে হবে। এই প্রশ্নের উত্তর ছিল পেনাল কোডের 394 ধারা। কিন্তু তো গাইড অনেকেই গাইড দিয়ে দেখো যে 324 দিছে 326 দিছে। ওগুলো দেখবে, ওটা তুমি দাও, তুমি ওটা সঠিক উত্তর ওটা লিখে দিয়ে থুয়ে দাও। বুঝতে পারছো নাকি? কি ইসমাইল শেখদার, স্যার তুমি ওই ধারা দিয়ে দাও। হুম। আচ্ছা, যাই হোক। আজকে যদি তাহলে মাল নোটে দেখছে যে যদি মাল নিয়ে যাইতো তাইলে দস্যুত হইতো, যেহেতু মাল নিয়ে যায় নাই, আঘাত করে চলে গেছে এজন্য। মাল নেওয়া লাগে? 393 কি দস্যুতার চেষ্টা না? স্যার 3 জন চোর রাত্রিবেলা একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে। হঠাৎ করে গৃহকর্তা জেগে ওঠায়
তার গৃহকর্তার হাত পা বেঁধে মালামালগুলো নিচ্ছিল। কিন্তু কিন্তু পুলিশের গাড়ির শব্দ শুনে মালামাল ফেলে পালিয়ে গেল। কত ধারা? 393 স্যার। 393। একদল চোর একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে। হঠাৎ করে পুলিশের গাড়ির শব্দ শুনে মালামাল ফেলে পালিয়ে গেছে। একদল চোর একটা বাড়িতে রাত্রিকালে চুরি করতে প্রবেশ করেছে, তাহলে কত ধারা হবে এখানে? 379 511 স্যার। স্যার। কত ধারা? 511। কে তোমরা কেন রে পাঁচশো বাবা এগারো এগুলো স্যার। এসআই স্যার হয়েছো? এসআই 379 হয়ে যদি মনে 511 না স্যার। থাকে। কত ধারা? 379 511 স্যার। আরে আমি বললাম একদল চোর একটা রাত্রিবেলা একটা বাড়িতে, 379 হয় এখানে? হ্যাঁ 380 হবে স্যার। বাড়ি কথা 457। বলছেন? এগুলো কি পড়ে আমি বুঝি না, এত ফেলের লক্ষণ চেয়েও খারাপ। তাহলে প্রশ্নটা একদল চোরের কথা যে 457, তিনজন 380, চোর একটা 511 স্যার। বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে রাত্রিকালে। 457, 380, 511 স্যার। সঠিক উত্তর হবে 457, 380, 511। তার মানে সে সঙ্গোপনে রাত্রিকালে অনধিকার প্রবেশ করেছে, চুরি করতেছিল, কিন্তু পুলিশের গাড়ির শব্দ শুনে মালামাল ফেলে পালিয়ে গেছে, চুরির চেষ্টা। তো এটা আবার 379 আসে কিভাবে? কি বোঝো তোমরা? প্রশ্নে তো বলা থাকলো যে তিনজন লোক রাত্রিকালে কয়ের বাড়িতে প্রবেশ করে মালামাল নিতে থাকে। হঠাৎ করে পুলিশের গাড়ি আসার শব্দ শুনে তারা মালামাল ফেলে দিয়ে পালিয়ে যায়। তাদের অপরাধটা প্যানাল কোডের 457, 380, 511। এইগুলো মনে না থাকলে তো পাশ করা মুশকিল হবে। একটা প্রশ্ন আসছিল পরীক্ষায়, ক নামক ব্যক্তি ক নামক ব্যক্তি পকেট কাটার উদ্দেশ্যে, ভালো করে বোঝো, ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তির পকেট কাটার উদ্দেশ্যে তাকে আক্রমণ করেন, কিন্তু তার পকেটে টাকা না থাকায় সে ব্যর্থ হয়। ভালো করে হ্যাঁ বোঝো। বুঝতে পারছি। 300, এই রাখো মেয়ে, 390, পরীক্ষায় আসছিল 511। 300 300 লাগাইছো, এটা পরীক্ষা প্রশ্ন আসছিল। পরীক্ষা আসছিল না প্রশ্নটা? তার জি সঠিক। স্যার। জি স্যার। অর্থাৎ একজন ব্যক্তি আর একজন ব্যক্তির পকেট পকেট কাটার উদ্দেশ্যে আর কি তাকে আক্রমণ করেন, কিন্তু তার পকেটে টাকা না থাকায় সে পালিয়ে যায়, বা জনগণ এগিয়ে এলে সে পালিয়ে যায়। তার অপরাধটা কত ধারায়? 379, 511 স্যার। 356, 511 স্যার। হ্যাঁ, 356, 511। সাইফুল আছো? 393 তো স্যার। সাইফুল আছো? নাই। স্যার কত ধারা? স্যার এটা তো আক্রমণ করছে স্যার। হ্যাঁ, আক্রমণই তো 393। করবে, আর আমি তো বলি নাই যে আক্রমণ করে নাই। 393 স্যার। হ্যাঁ, সঠিক উত্তর 393। সঠিক উত্তর পেনাল কোডের 393। ওই যে চুরি কখন দস্যুতায় পরিণত হয়, তা পকেট কাটা বা পকেট মারা তো একটা চুরি। তা চুরি করতে গিয়ে যদি কাউকে আক্রমণ করা হয় তখন কি আর চুরি থাকে? 390-তে কি বলছে? কি হান্নান মিয়া? স্যার ঠিক আছে, কিন্তু 56 উদাহরণ তো লেগছে স্যার এটা। হ্যাঁ মিয়া, ঘোড়ার ডিম। 56 উদাহরণ কোনটা? 56 তো বোঝোই না তোমরা। 56 ল্যাংটা করা, মানুষকে ল্যাংটা করে কাপড় চোপড় নেয়া। এটা তোমাদের জন্ম হয় না ওই সময়। তোমার জন্ম কোন সালে? স্যার 1983 স্যার। 83? তাহলে তুমি জানো, তখন তুমি ছাত্র। একজন সচিব বিএনপির আমলে সচিবালয়ে যাইতেছিল, তার কাপড় চোপড় খুলে দিগম্বর, দিগম্বর বোঝো? জি স্যার। মানুষের কাপড় চোপড় খুলে নেয় না, জি পরিধেয় স্যার। বস্ত্র টস্ত্র, এইটা, এটা চুরি না।
কথাটা বুঝতে পারছো? 356 চুরি না, এটা মনে রাখবা। তাহলে তো ওটাই হয়তো, একটা মানুষ যাইতেছে, তার গলার চেনটা নিয়ে গেলে ওটা তো পড়ি হতো নাকি? ওটা 356 হতো নাকি রে? হ্যাঁ না? না স্যার। ও, ওদিকে আবার নাই। আগে প্রশ্ন বোঝো, পরীক্ষার প্রশ্ন আসছিল, একজন পকেট মারার উদ্দেশ্যে আক্রমণ করে, কিন্তু আশেপাশের লোকজন এগিয়ে এলে সে পকেট মারতে ব্যর্থ হয়। তাহলে কি হয়েছে? কত ধারা হলো এখানে? এটাই বিষয়। 390-তে বলছে সকল দস্যুতা চুরি বা বলপূর্বক গ্রহণ রয়েছে, যদি চুরি করিবার উদ্দেশ্যে বা চুরি করিতে কিংবা চুরি লব্ধ সম্পত্তি বহন বা বহনের উদ্যোগকালে অপরাধী তদুদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় বা তাহাকে আঘাত দান করে, তাহাকে অবৈধভাবে আটক করে বা করিবার উদ্যোগ করে, কিংবা তাৎক্ষণিকভাবে মৃত্যু বা তাৎক্ষণিকভাবে আঘাত বা তাৎক্ষণিকভাবে অবৈধ আটকের ভয় দেখাইবার উদ্যোগ করে, তাহলে সে ব্যক্তি উক্ত চুরি দস্যুতায় করেছে বলিয়া গণ্য হইবে। আমার কথা কি বুঝতে পারছো? এই জিনিসগুলো আগে বুঝবা, প্রশ্নগুলো এরকমই আসে। আর তোমরা মনে করো যে খুবই সহজ প্রশ্ন, মানে চুরির কথা শুনলেই 379, তাই না? কে? নাজমুল কবির। জি স্যার। জি স্যার। প্রশ্নটা হলো এরকমই যে পকেট মারার উদ্দেশ্যে একজন ব্যক্তিকে আক্রমণ করা হয়েছে, কিন্তু লোকজন এগিয়ে আসায় সে আর পকেট মারতে পারে নাই। তা পকেট মারা কি একটা চুরি? তো চুরি করতে গিয়ে যদি কাউকে আক্রমণ করা হয়, তখন কি চুরি থাকে? না স্যার। শোনো, এই আক্রমণ বুঝতে গেলে তোমাকে আবার যেতে হবে পেনাল কোডের 351 ধারা। দস্যুতা হতে গেলে অস্ত্র লাগবে এমন কোনো কথা না। যদি গিয়ে বলে চুপ, কোনো কথা বলবি না, সব দিয়ে দাও, কিন্তু হাতে কিছু নাই, হাতে মনে করো দুটো ফুল, ওই ফুল দুটো চুপ, কথা বলবে না, যা আছে দিয়ে দাও, তখন কিন্তু আক্রমণ। আক্রমণ কি? মুষ্টি একেবারে ঘুষি মারবো, এটাও কিন্তু একটা আক্রমণ। বুঝতে পারছো তো? শুধু এখানে পড়লে হবে না, এটা জন্ম বা যে ধারার থেকে, সে ধারার থেকে আবার সাহায্য করে নিয়ে আসতে হবে। তো প্রশ্ন হলো এটাই যে পকেট মারার উদ্দেশ্যে সে কি করলো? আক্রমণ করলো। তো লোকজন চলে আসে, ফেলে দিয়ে চলে গেল। যাই হোক, বুঝলাম আমরা। আচ্ছা, আমরা আর একটা দেখি সংজ্ঞা, লেখন ডাকাতি। ডাকাতি, ডাকাতিতে সদস্য সংখ্যা কতজন হতে হয়? 5 বা 5 বা ততোধিক। ততোধিক স্যার। 5 বা ততোধিক। ডাকাতি এবং দস্যুতার মধ্যে পার্থক্য, মূল পার্থক্য কোনটা? সংখ্যা সংখ্যাগত স্যার। পার্থক্য। লোক সংখ্যা সংখ্যা স্যার কত স্যার? 4, আর সংখ্যা। ওখানে 5, আচ্ছা, 4 বা তার কম। চুরি কি ডাকাতিতে পরিণত হতে পারে? জি স্যার। আরে স্যার। অর্থাৎ চুরি করতে গিয়ে সংখ্যা যদি 5 বা ততোধিক হয়, তারা যদি তাহলে কাকে দেয়? তাৎক্ষণিকভাবে মৃত্যু ঘটায়, গুরুতর আঘাত করে, কিংবা মৃত্যু ঘটানোর ভয় দেখায়, গুরুতর আঘাতের ভয় দেখায়, কিংবা অবরোধ করে বা আক্রমণ করে বা প্রতিরোধ করে, তাহলে সেটা কি হলো? ডাকাতি। ডাকাতি। ডাকাতিতে পরিণত হয়। আমরা সর্বশেষ একটা কথা বলি, প্যানাল কোড শেষ করব। চুরি, দস্যুতা, ডাকাতি একই সূত্রে গাঁথা, ব্যাখ্যা দিন। চুরি, দস্যুতা, ডাকাতি একই সূত্রে গাঁথা, ব্যাখ্যা দিন। বা চুরি ডাকাতি, চুরি দস্যুতা ডাকাতি একই রূপ, ভিন্ন ভিন্ন অপরাধ বা ভিন্ন ঘটনা, একই তবে ভিন্ন ভিন্ন কাজ। যে যেটাই বলুক না কেন, আমরা এখানে লিখবো, প্রথমে লিখবো 379 ধারা, দুঃখিত, 378 ধারা চুরির সংজ্ঞা, 390 ধারা লিখবো দস্যুতার সংজ্ঞা, 391 ধারা লিখবো ডাকাতির সংজ্ঞা। এরপরে লিখবো চুরি করতে গিয়ে যদি
তাৎক্ষণিকভাবে মৃত্যু বা গুরুতর আঘাত করেন বা ভয় দেখান, তাহলে সে চুরি আর চুরি থাকে না, দস্যুতায় পরিণত হয়। এই দস্যুতা সংগঠনকালে দস্যুর সংখ্যা যদি 5 বা ততোধিক হয়, তখন ওই চুরিটি আর দস্যুতা হয় না, চুরিটি ডাকাতিতে পরিণত হয়। তার মানে সকল ডাকাতের বাবা মা হলো চোর, দস্যুতার বাবা মা হলো চোর। চুরি দস্যুতায় ডাকাতিতে পরিণত হতে পারে, কিন্তু ডাকাতি চুরি বা দস্যুতায় পরিণত হওয়ার কোনো সুযোগ নাই। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। মানে কথা এটাই লাগবে যে চুরি দস্যুতা ডাকাতি, এবারে হ্যাঁ, চুরি 378 ধারা চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে। এরকম কাজ করলে সেটাকে চুরি বলে। এই চুরি করতে গিয়ে তাৎক্ষণিক ভাবে যদি মৃত্যু ঘটায়, ভয় দেখায়, কিংবা আক্রমণ করে, কিংবা অবরোধ করে, বা বল প্রয়োগ করে, তাহলে সেটি আর চুরি থাকে না, সেটা দস্যুতায় পরিণত হয়। আর এই দস্যুতার সংখ্যা যদি 5 বা ততোধিক হয়, তাহলে সেটি আর দস্যুতা হয় না, সেটা ডাকাতিতে পরিণত হয়। আলোচ্য প্রশ্নে একটা চুরি দস্যুতায় পরিণত হতে পারে, ডাকাতিতে পরিণত হতে পারে, কিন্তু ডাকাতি কখনো দস্যুতা বা চুরিতে পরিণত হওয়ার সুযোগ নেই। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আবার হুদায় ক্লিয়ার স্যার। শাস্তি দিও না, চুরির শাস্তি এই, ডাকাতির শাস্তি এই, এখানে কিন্তু এটা চায় না। বলছে চুরি দস্যুতা ডাকাতি একই সূত্রে গাঁথা, অর্থাৎ এদের চেহারাগুলো একই রকম, শুধু একটু কাজ কম বেশি একটু কাজ করছে। কি বোঝা গেছে আমার কথাটা, না বোঝো নাই? না বুঝলে আবার বলো। হান্নান, বলছি স্যার এটা। হান্নান কি বোঝা যায় আমার কথা? স্যার বুঝতে পারছি স্যার। কানের মাথায় লিখে দিয়ে আসবা, তারপরে ডাকাতির শাস্তির ধারা আবার দিবা না। লিখবা চুরি এই, এই চুরিটা দস্যুতায় পরিণত হতে পারে এই কাজ করলে। আর এই দস্যুতার সংখ্যা যদি 5 বা ততোধিক হয়, তখন আর এটি দস্যুতা হিসেবে অভিহিত হইবে না, সেটা ডাকাতি হিসেবে অভিহিত হইবে। তার মানে প্রত্যেকটি চুরি হয় দস্যুতা, নাহলে ডাকাতি। ডাকাতি। বিষয়টা বুঝতে পারছো? কিভাবে? যদি কিনা সদস্য সংখ্যা বেশি থাকে, তখন যদি আক্রমণ করেন, তাহলে 5 বা ততোধিক থাকলে, বা বল প্রয়োগ করেন, বা মৃত্যুর ভয় দেখান, বা মৃত্যু ঘটান, বা আঘাত করেন, আঘাতের ভয় দেখান, তাহলে ডাকাতি। আর যদি 4 জন হয়, তাহলে দস্যুতা। যদি একজন লোক একটা বাড়িতে প্রবেশ করে গৃহকর্তার হাত পা বেঁধে সব মালামাল নিয়ে গেছে, এটা কত ধারা? একজন লোক। 392 স্যার। 392 স্যার। না, 394 হবে, 300 আঘাত হয়ে গেছে, বাধাও একটা স্যার আঘাত। হাত হাত পা বাঁধছে স্যার। এখন আবার যেতে হবে তোমার কোথায়, ওই 379-র আঘাত। এত সহজ মনে দুঃখিত, 319-এর আঘাত। 319-এর আঘাতের সংজ্ঞা দেওয়া হয়েছে, ওই আঘাত এখানে। তার মানে আঘাতে কি বলা আছে, যে এমন একটি কাজ করা হয়েছে যার কারণে ওই লোক স্বাভাবিক কাজ করতে পারে না। তা পা বাঁধলে স্বাভাবিক কি কাজ করতে পারবে? কি না স্যার। তাকে মনে করছো ওই 319-এর আঘাত কি ওখানে দাঁড়ায় রয়েছে? না, ওটা সব জায়গায় দৌড়াচ্ছে। এগুলো আগে বুঝতে হবে। যাই হোক, আমরা প্যানাল কোডে যেটা আলোচনা করলাম, কারো কিছু সর্বশেষ এটা আলোচনা করি, যে আহ খুন সহ ডাকাতি সংজ্ঞা লিখন, খুন সহ ডাকাতি, বা একটা ডাকাতির ঘটনা কখন খুন সহ ডাকাতি হিসেবে পরিণত হয়, বা চুরি চুরি কি খুন সহ ডাকাতিতে পরিণত হতে পারে? যদি যদি এরকম প্রশ্ন আসে যে একটা চুরি খুন সহ ডাকাতিতে পরিণত করুন, তখন আমরা লিখবো যে 5 বা ততোধিক ব্যক্তি চুরি করতে গিয়ে যদি তাৎক্ষণিকভাবে গুরুতর আঘাত বা মৃত্যুর ভয় দেখায়, তাহলে সে ডাকাতিতে পরিণত হয়। আর ডাকাতি করতে গিয়ে যদি কাউকে হত্যা করা হয়, তাহলে এটি খুন সহ ডাকাতি হিসেবে গণ্য হবে। তার মানে ওই ডাকাত দলের যে কোনো ব্যক্তি। এখন যদি প্রশ্ন আসে যে নামক 5 জন লোক কয়ের বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে, একজন ভিতরে ঢুকেছে, একজন বাইরে দাঁড়ানো আছে, 2 জন রাস্তায় আছে যাতে পুলিশ না আসে, আর একজন মালামাল নিচ্ছে। হঠাৎ করে গৃহকর্তা জেগে উঠে, তারা একজন গৃহকর্তাকে কুপিয়ে হত্যা করে। তাদের অপরাধ কি? সবার অপরাধ 396। এটি খুন সহ ডাকাতি। সে বাড়িতে ঢুকুক আর না ঢুকুক, এখানে 34 আসার কোনো সুযোগ নেই। আমাদের কিছু দুষ্ট প্রকৃতির মাস্টার আছে, এখানে আবার 34 দিয়ে রাখে। মানে প্রশ্ন দিছিলাম আমি, এরকম 5 জন চোর একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে, হঠাৎ করে গৃহকর্তা বাধা দেয়, তারা গৃহকর্তাকে হত্যা করে মালামাল নিয়ে এসে 5 জন চোর।
কেউ লেখছে চুরির ধারা, কেউ লেখছে 396, আবার 34। 396 কাছে 34 আসে কিভাবে আমি বুঝলাম না, কারণ 391 বলা আছে সবাই অপরাধী। ঘটনা কি বুঝতে পারছো? তাহলে প্রশ্ন আমাদেরকে বুঝে উত্তর দিতে হবে। যাই হোক, আমরা আমাদের শেষ করলাম। আর কিছু বলার আছে কিনা বলো, কিছু বলার আছে? আছে নাকি? না স্যার। না স্যার। গুড। হান্নান, কিছু আছে বলার? স্যার না স্যার। আবার ভয়ে কবা বেলালে যে স্যার বললে তো রাগ করবে। তুমি একটা বুড়া মানুষ, বুড়া এএসআই তোমরা। এই বুড়া এএসআইরা যদি এখন মুখস্থ না করতে পারে তাহলে তো লজ্জার বিষয়। কি নাজমুল? জি আজকে স্যার। আবার মনিরুল আসে নাই। যাও, আমরা চলে আসি। আমরা পিআরবি যেটা আলোচনা করেছিলাম, পিআরবি কি আলোচনা করেছিলাম? 33 বিধি আলোচনা করেছিলাম। 33 বিধিটা কি? পুলিশের সাথে জনগণের কিরকম সম্পর্ক হওয়া উচিত বলে আপনি মনে করেন, বা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের সাথে পুলিশের সুসম্পর্ক বজায় রাখার বিষয়গুলো উপস্থাপন করুন, বা কি কাজ করলে জনগণের সাথে পুলিশের সম্পর্ক বৃদ্ধি পাবে। এটা পিআরবি 33। আর ভুলেও পিআরবি 34 আলোচনা করো না, কারণ পিআরবি 34 আইজি সাহেবও তো অবসর ছিল, কমিশনার সাহেব অবসর ছিল, এনারা কিছু করে নাই। তার মানে অবসরপ্রাপ্ত যে সকল পুলিশ সদস্য আছে তাদের সাথে যে একটা সুসম্পর্ক রাখতে হবে, তাদের তালিকা যে থাকবে, এটা জেলায় আছে কিনা জানি না। যদিও পিআরবি 34-এ বলা আছে যে তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ করতে হবে, তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে হবে, জীবনে কোনোদিন ডাকে না। কাছে কাছে পিআরবি 34টা আমি মনে করি এটা বাদ দেওয়া উচিত। ডাকে রাজারবাগে পুলিশ সপ্তাহের সময় বড় বড় যারা আইজি ছিল তাদেরকে, ওই ইন্সপেক্টর কনস্টেবল যারা পেনশনে গেছে এদেরকে আর ডাকে না। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। তো এই কি উদ্দেশ্য? কারণ দেখা গেল, আমার কথাই বলি, মনে করো একটা ডাকাতি মামলার সম্পর্কে জানতে চায় যে স্যার ডাকাতিটা কিভাবে ডিটেক্ট করা যেতে পারে। যারা এরকম পুরনো সাব ইন্সপেক্টর ছিল, যারা ইন্সপেক্টর ছিল, যারা এএসপি ছিল, যারা এরকম বড় বড় মামলাগুলো তদন্ত করছে, তাদের কাছ থেকে এই তথ্যগুলো নিয়ে তারা তাদের অভিজ্ঞতাটা বাড়াতে পারে। এই জন্য বলছে তাদের কাছে তথ্য নেওয়া যাবে। একটা পুলিশ সদস্য যদি রাস্তায় এসে যদি আমার খোঁজ নেয়, তাহলে আমি নিজেকে মনে করবো যে না, আমি যে একটা পুলিশ, ওরা আমাকে স্মরণ করে। কিন্তু কেউ স্মরণ করে না। ওদের ওখানে গেলে, থানায় যাওয়ার পরে থানায় যাওয়ার পরে দেখা যায় যে বসা তো দূরের কথা, কথা বলতেই চায় না পরিচয় দেওয়ার পরে যদি শুনে অবসরপ্রাপ্ত। কিন্তু নেতা গেতা গেলে নেতা কথা ভাই। তা আমি একটু উল্টো পথে, আমি আবার মাঝে মাঝে কিছু ওখানেই বসান দিয়ে দেই। কার কাছে শিখছো এত বেয়াদবি? আমি ওর সাথে সাথে ওখান থেকে ফোন দিই তার সিনিয়র অফিসারকে, যেহেতু সবাই চেনে, যে আপনার অমুক থানায় গেলাম, এরা তো আসলে আচার আচরণে জানে না। তখন আবার কয়, স্যার মাইন্ড করলেন, সালাম। আমি সালামের বিষয় না, যেটা আছে সেটাই। তো এই জন্য আমি একদিন কমিশনার স্যারকে বলেছিলাম, ডিএমপি কমিশনার স্যারকে, যে স্যার অন্তত একটা বিষয় করা উচিত, সেটা হলো যে প্রতিটা মাসে যেন একটা রিপোর্ট যায় পুলিশ হেডকোয়ার্টার্সে, কতজন অবসরপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য নেওয়া হয়েছে, তারা কিভাবে কি পরিস্থিতিতে আছে। এটা কেউ দেয় না, সব হলো চামচামির ধান্দায়। যাই হোক, তো পিআরবি 34-এ বলা হয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের সাথে সম্পর্ক। আচ্ছা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের তালিকা কোথায় থাকে? সুপারিনটেন্ডেন্ট অফিস। পুলিশ থানায় সুপারের থাকে। অফিসে। মানে কোথায় পুলিশ থানায় ভারপ্রাপ্ত থাকবে? অফিসে। পুলিশ সুপারের অফিসে থাকবে, এখানে তো বলাই আছে। ও তো পড়ে নাই, না পড়লে কি বুঝবে? এমসিকিউ তো আসে তো। যাই হোক, ইন্সপেক্টর জেনারেল, তিনি কি সমগ্র বাংলাদেশের জন্য ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন? হ্যাঁ, পারেন। এটা পুলিশ আইনে আছে, পিআরবি তেও আছে। ভালো কথা। এখন বিষয়টি হলো ইন্সপেক্টর জেনারেল ক্ষমতা। সেখানে এই যে মাঝে মাঝে আমরা দেখি না, আপনারা এই করবেন সেই করবেন, এখন থেকে এইভাবে চলবেন, ইন্সপেক্টর জেনারেল অফিস থেকে কিছুটা গেজেট আসে না, কিছুটা প্রজ্ঞাপন আসে না, বিজ্ঞপ্তি আসে না? এই যে দেয়ার ক্ষমতা, জি ওই স্যার। ক্ষমতাটা দেয়া হয়েছে ওনাকে পিআরবিতে, এবং পুলিশ আইনেও ক্ষমতাটা দেয়া হয়েছে। যা হোক, পুলিশ আইন যেমন পুলিশ আইনের 12 ধারা সব সময় পিআরবি উল্টালি দেখা যায়, পুলিশ আইনের 12 ধারা, পুলিশ আইনের 12 ধারা দেখো না, পিআরবি পাতা উল্টাইলে। জি স্যার। এটা ওই 12টা যখন যাবো, ওখানে ইন্সপেক্টর জেনারেলের কিছু ক্ষমতা। যাই হোক, যদি কোনো প্রশ্ন আসে যে
ইন্সপেক্টর জেনারেল কি একজন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন? তাহলে আমি লিখবো যে পিআরবি 35 এবং পুলিশ আইনের 5 ধারা পর্যালোচনা করে দেখা যায় যে ইন্সপেক্টর জেনারেল সমগ্র বাংলাদেশে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কি উদ্দেশ্যে প্রয়োগ করতে পারবেন? অপরাধীদের অন্বেষণ, এটাই তো নাকি? স্যার বা আইন শৃঙ্খলা রক্ষা করা, এই তো। কাউকে শাস্তি দেওয়ার ক্ষমতা ওনার নাই। তাহলে পুলিশ আইনের 5-এর সাথে আমরা পিআরবি 35 দেবো, এই তো নাকি? হ্যাঁ, স্যার কবে জি দিল স্যার। স্যার? আরো কিছু বলার আছে এখানে? আর নাই। আমরা চলে আসি পিআরবি, অনেকগুলাই তো আছে। আচ্ছা, আমরা চলে আসি গুরুত্বপূর্ণ মামলা সমূহ। এটা কত পিআরবি? কোন কোন মামলাগুলোকে গুরুত্বপূর্ণ মামলা হিসেবে দেখানো হয়েছে? এবার এমসিকিউ তো আসে, 53 গুরুত্বপূর্ণ স্যার, মামলা 53 সম্পর্কে মামলা। বলা হয়েছে পরিশিষ্ট কত? 15। আচ্ছা, কোন কোন মামলাগুলো গুরুত্বপূর্ণ মামলা হিসেবে অবহিত হবে? সব মামলায়, কোনটা বাকি নেই। বলছে নিম্নোক্ত যে কোনো অপরাধের অভিযোগ থাকলে তাহা গুরুত্বপূর্ণ মামলা হিসেবে অন্তর্ভুক্ত হবে। শান্তি ভঙ্গের আশঙ্কা, দাঙ্গা, এরপরে বলা আছে উস্কানি, এগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত থাকলে, পুলিশ জড়িত থাকলে, বা কোনো পুলিশ অফিসারের মৃত্যু ঘটলে, এসব অনেক কিছু এখানে উল্লেখ করা আছে। যাই হোক, গুরুত্বপূর্ণ মামলা সমূহ পিআরবি 33-এর কথা এখানে বলা হয়েছে। আমরা সংক্ষেপে আলোচনা করব। আমরা যেটা আজকে আলোচনা করব আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা তো আমরা আলোচনা করলাম। আমাদের আলোচনার মধ্যে আজকে হলো কি, এই যে মামলা প্রত্যাহার 66 বিধি আছে না? একজন ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মামলা তো প্রত্যাহার করতে পারেন। কোথায়? পিআরবি কত? 66 স্যার বিধিতে উল্লেখ করা আছে, তাই 63। না? আচ্ছা, পুলিশ কি মামলা প্রত্যাহার করতে পারেন? এটা প্রশ্ন আসছিল পরীক্ষা, জানো কি তোমরা? কি জি স্যার। পুলিশ কি মামলা প্রত্যাহার করতে পারেন? একটা হলো যে এজাহার একবার লিপিবদ্ধ করা হয়েছে সেটা তো পরিবর্তন করার সুযোগ নেই। তবে মামলা প্রত্যাহার, তার মানে কি কোন পুলিশ পারবেন? এই পুলিশটা হতে হবে কোর্টের সিএসআই। অর্থাৎ পিআরবির মধ্যে 66-তে বলা আছে একজন ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে মামলা তদারককারী পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি 495 ধারার অধীনে অভিযোগ প্রত্যাহার করার ক্ষমতার অধিকারী, তবে তিনি পুলিশ সুপারের অনুমতি ছাড়া প্রত্যাহার করবেন না। যেমন 494-তে বলা আছে না যে স্যার কে কোর্টের মামলা প্রত্যাহার করতে পারেন? পাবলিক প্রসিকিউটর। প্রত্যাহার করতে পারেন পাবলিক প্রসিকিউটর, 494, তাই না? জি স্যার, আদালতের অনুমতি নিয়ে আর মামলা যদি করতে পুলিশ হবে। কি মামলা প্রত্যাহার করতে পারেন, তাহলে সেটি আসবে কোথায়? 66 বিধি এবং সিআরপিসির 495(2). ভালো কথা। আমরা চলে আসি কোথায়? পিআরবি 68 বিধি আমাদের জন্য প্রয়োজন। কেস ডায়েরি কে দেখতে পারেন? কেস কেসটারই ডায়েরি কোথায় সংরক্ষণ করা হয়? কেস ডায়েরি কে দেখতে পারেন? তদন্তকারী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুরূপ উচ্চপদস্থের অফিসার, কোর্ট অফিসার, এবং যে অফিসে ডিসি অফিসের অর্থাৎ পুলিশ সুপারের অফিসে যেখানে কেরানি আছে তিনিও এটি দেখতে পারবেন। পুলিশ সুপার যদি অন্য কোনো ব্যক্তিকে দায়িত্ব দেন সে ব্যক্তিও দেখতে পারবেন। আচ্ছা, একটি মামলা ডায়েরি দেখিবার জন্য পুলিশ সুপার ব্যতীত অন্য কোনো লোককে দায়িত্ব দিতে পারে পুলিশ সুপার অন্য কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে। আচ্ছা, ভালো কথা। কেস ডায়েরি রক্ষণাবেক্ষণের জন্য কে দায়ী থাকবে? তদন্তকারী কর্মকর্তা স্যার। লিপিবদ্ধকারী যিনি কর্মকর্তা অফিসার কেসডারি যিনি তাহলে লিপিবদ্ধ। কেস ডায়েরি কে কে দেখতে পান? এখন যদি প্রশ্ন আসে আসামি পক্ষের আইনজীবী কি কেস ডায়েরি দেখতে পারেন? তাহলে কখন কখন পারবেন? স্যার যখন স্মৃতি পুনরুজ্জীবিত করে পুনরুজ্জীবিত তখন। করার হ্যাঁ, কারণে পারবে। সাক্ষ্য আইন 159 ধারা অনুযায়ী যখন তার স্মৃতিটা পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে কেস ডায়েরি ব্যবহার করা হবে 161 ধারা অনুযায়ী, তখন ওই আসামি পক্ষের আইনজীবী ওই কেস ডায়েরি দেখে কেস ডায়েরি যিনি লিপিবদ্ধ করেছেন তাকে জেরা করতে পারবেন, এই তো নাকি জি স্যার। সাইফুল? জি স্যার। আচ্ছা,
তাহলে কেস ডায়েরি, কেস ডায়েরি এখানে ভালো করে অনেক কিছু আছে, কিন্তু এখান থেকে প্রশ্ন সব সময় আসে। আহ কেস ডায়েরি তালাবদ্ধ করে রাখতে হবে, কিভাবে পাঠাতে হবে বিস্তারিত উল্লেখ করা আছে। আমরা এগুলো আর আলোচনা না করি, আমরা চলে যাব সর্বশেষ আহ, রাষ্ট্রপতির দরবার, সাব ইন্সপেক্টর সুযোগ সুবিধা বাদ দাও, পিআরবি 87। পুলিশ কি কোনো অনুষ্ঠানের জন্য চাঁদা উত্তোলন করতে পারেন? পুলিশ কোনো পারবে না স্যার, অনুষ্ঠানে না পারে স্যার। না স্যার, পারবে পিআরবি না। 87 পারে না স্যার। একজন পুলিশ একজন পুলিশ সদস্য কি পুজো কমিটির সদস্য হতে পারেন? পূজা কমিটির সদস্য হইতে পারবে, কিন্তু চাঁদা পারবে জি স্যার, উত্তোলন স্যার, হইতে পারবে। জনসাধারণ আমন্ত্রণে পারবে স্যার। আচ্ছা, যদি প্রশ্ন আসে যে কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন, ক নামক পুলিশ কনস্টেবল পুজো উপলক্ষে চাঁদা উত্তোলন করলেন। আমরা 109 কিন্তু এখানে আমরা কিন্তু আস্তে আমরা কিন্তু এখানে এই 7-29 যাব না। এটা কিন্তু প্রশ্ন তোমাকে মার্ক করতেছে 87 পিআরবির, যে তুমি 87টাকে উল্লেখ করতেছো কি করতেছো না। বিষয়টা বুঝতে পারছো ইসমাইল? ঠিক স্যার। তার মানে এটা হলো, আচ্ছা ভালো কথা, অস্ত্র আইনের অব্যাহতি বাদ দাও। একটা পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হলো যে কোন কোন ব্যক্তিদের অস্ত্র বহন করতে গেলে লাইসেন্সের প্রয়োজন নাই, 88 বা ধারা মোতাবেক কোন কোন ব্যক্তিদের নো, কিসের 88 তুমি অস্ট্রেলিয়ানে জানো? একের খ, অস্ত্র আইনে অস্ত্র আইনে একের খ। একের খ, অস্ত্র আইনে একের খ। 88-তে বলে না বিনা লাইসেন্সে ব্যবহার করবা। 88-তে বলা আছে সাব ইন্সপেক্টর সার্জেন্ট ততদ্দ পদমর্যাদার ব্যক্তিরা, তারা পার্ট অফ ইনফর্ম হিসেবে ইন্সপেক্টর জেনারেলের অনুমতি নিয়ে অস্ত্র ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে অস্ত্র আইনের একের খতে তাকে অব্যাহতি দেওয়া হয়। তার মানে 88 কেউ বিনা লাইসেন্সে অস্ত্র বহন করতে পারে, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। 88-তে দেখাইছে যে একের খ নিষেধাজ্ঞা নির্দেশাবলী এ আওতায় রেহাই দেওয়া হয়েছে, তার মানে কি ওখানে তাদেরকে এটা রেহাই দেওয়া হয়েছে, সেটা এখানে বলছে। আর তোমরা মনে করো 88 না, না, ওটা আমরা যখন অস্ত্র আলোচনা করবো, আমরা তো যাচ্ছি সবগুলোতে। আচ্ছা, তাহলে পিআরবি 87-তে যে কথাটি বলেছে সেটি হলো যে একজন পুলিশ সদস্য চাঁদা উত্তোলন করতে পারবেন, এই তো নাকি? পুলিশের স্যার। কাছ থেকে না, জনসাধারণের কাছ থেকে না, এই তো নাকি? না কোনটা? স্যার, আচ্ছা, আমরা একটা জনসাধারণের প্রশ্ন, কাছে পারবে না, পুলিশ সদস্যের কাছে পারবে না স্যার। আচ্ছা একটা প্রশ্ন আমরা একটু জেনে নেই, আমাদের ভুলটা কোথায় হচ্ছে। প্রশ্ন আসে যে একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা রুজু হলে অনুসরণীয় পদ্ধতি আলোচনা করুন। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। বুঝতে একজন পেরেছেন। পুলিশ সদস্যের বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা রুজু হলে অনুসরণীয় পদ্ধতি আলোচনা করুন। এই প্রশ্নের উত্তরে অনেকেই অনেকগুলো পিআরবি দিয়ে রাখছে। সঠিক উত্তর কত পিআরবি? 99 বিধি স্যার। 99 বিধি। দেখবে 100 দেওয়া আছে, 101ও দেওয়া আছে, বিভিন্ন গাইডে আছে না? কি 102 আছে? পর্যন্ত আছে। আমরা দেব না, আমরা সঠিকটা দেব, পিআরবি 99 বিধি। পিআরবি 99 বিধি এখানে শোনো, 98-তে বলছে পুলিশ অফিসার কর্তৃক দেওয়ানি মামলা। বলছে একজন পুলিশ অফিসার তিনি যেখানে কর্মরত আছেন, তিনি ওইখানে কারো কোনো ব্যক্তির বিরুদ্ধে পুলিশ সুপারের অনুমতি ব্যতীত কোনো দেওয়ানি মামলা করতে পারবেন না। কথাটা বুঝতে পারছো? উনি যেখানে কর্মরত আছেন। আমরা আসি কোথায়? 99 বিধিতে, অনুসরণীয় বা পালনীয় নীতিমালা, অর্থাৎ একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি দেওয়ানি মামলা হয় বা ফৌজদারি মামলা হয়, সেক্ষেত্রে ওই পুলিশ সদস্য কিভাবে আইনি সহায়তা পাবেন বা কি নীতি অনুসরণ করতে হবে। বলছে একজন পুলিশ সদস্য, এখানে বলা হয়েছে যে সরকারের নিকট যদি প্রতীয়মান হয় যে একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে যে ফৌজদারি মামলাটি হয়েছে বা দেওয়ানি মামলাটা হয়েছে, এই ফৌজদারি বা দেওয়ানি মামলাটি তার দায়িত্ব পালন সম্পর্কিত, অর্থাৎ দায়িত্ব পালন কালে যে কাজটি করেছেন সে কাজের পরিপ্রেক্ষিতে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে একজন ব্যক্তি দেওয়ানি মামলা করেছেন।
বা ফৌজদারি মামলা করেছেন, তখন সরকার বলছে যে এর দায়ভার সরকার বহন করেন। কিন্তু যদি কোনো কারণে সরকার তার দায়ভার বহন না করেন, অবিশ্বাসের বা সরল বিশ্বাসের বশবর্তী কাজ না করে থাকলে সরকার এর দায়ভার সমর্থন বা সহায়তা করেন না। মানেটা হলো যে একজন পুলিশ সদস্য সে যদি সরকারি দায়িত্ব পালন কালে এমন একটি কাজ করেছেন যার ফলে একজন ব্যক্তি তার নামে ফৌজদারি মামলা করেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ফৌজদারি যে মামলা হয়েছে আসলে সরকারি দায়িত্ব পালন কালে না, ছিনতাই করছে, ছিনতাইকারী দায়িত্ব কি পুলিশ নেবে, ডিপার্টমেন্ট নেবে, নিবে না, সরকার নেবে, নিবে না। কিন্তু বেআইনি জনতা ছত্রভঙ্গ করতে গিয়ে যে কাজটি করেছে, বা সে কোনো সম্পত্তি রক্ষা করতে গিয়ে যে কাজটি করেছে, এই কাজের ফলে যদি কোনো ব্যক্তিরা এই পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করেন, সেক্ষেত্রে তার দায়ভার রাষ্ট্র বহন করবেন। তবে কোনো ক্ষেত্রে যদি রাষ্ট্র এটি বহন না করেন, সেখানে বলা হয়েছে যে আহ যদি না নেন তাহলে তার টাকা পয়সা কিন্তু খরচপাতি হলে পরবর্তীতে সে জিতে গেলে তাকে এটা পরিশোধ করা যাবে। কিন্তু কথা হলো, যদি সরকার মনে করেন যে সরল বিশ্বাসের বশবর্তী হয়ে এই কাজটি করা হয় নাই, তাহলে তার দায়ভার কিন্তু রাষ্ট্র বহন করে না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার স্যার। এখানে পিআরবি 101, 102 কিংবা 100 দেওয়ার কোনো সুযোগ নাই। কে ইসমাইল শিকদার? সঠিক স্যার। যারা দিছে এগুলা কি করবা? যারা দিচ্ছেন বইতে দিয়ে রাখছেন, আমরা তো আর হালাই দিতে পারবো না, বইতে থাক। না, ভালো কথাই বলছে যে আমরা তো আর ফালাই দিতে পারবো না, তবে স্যার এটা তাহলে যেটা আছে সেটা ধারাই দিবা, তোমরা পিআরবি দিয়ে দিবা। আসলে সত্যি কথা হলো যে এটা পিআরবি 99। আমরা পিআরবি শেষ করলাম আপাতত। এখানে এটি এমসিকিউ তে বেশিরভাগ ক্ষেত্রে আছে। সরকারি আচরণ বিধি এটাও তো আছে, পরবর্তীতে আলোচনা করব। সড়ক পরিবহন আইনে, সড়ক পরিবহন আইনে কত ধারা আলোচনা করছিলাম আমরা, বলো? কি 16 ধারা পর্যন্ত আলোচনা করছিলাম না? সড়ক পরিবহন আইন 2018 কত ধারা পর্যন্ত আলোচনা করছিলাম সর্বশেষ? 16 ধারা পর্যন্ত আলোচনা করছিলাম, রেজিস্ট্রেশনের বিষয়টা আমরা আলোচনা করছিলাম। আজকে যেটা শুনলাম, বিআরটিএ নতুন আইন করছে। আগে তো মোটরসাইকেলের মালিককে যাওয়া লাগতো না, এখন বলছে মোটরসাইকেলের মালিককে যাওয়া লাগবে নাম ট্রান্সফার করতে গেলে, উভয়কে যেতে হবে, তারপরে 3 দিন। হ্যাঁ, এলো অবস্থা। যাক, আমরা চলে আসি মোটরযানের মালিকানা পরিবর্তন। একটা প্রশ্ন কি আসছিল তোমাদের? এটা এটিএস এদের আসছিল যে একজন ব্যক্তি একটা প্রাইভেট কার ক্রয় করেছিলেন মনে হয়, অর্থাৎ গাড়ি ক্রয় করলে কতদিনের মধ্যে মালিকানা পরিবর্তন করতে হবে? স্যার এটা 2 মাসের মধ্যে স্যার, 60 আচ্ছা, দিনের মধ্যে। আচ্ছা, 60 21 দিনের দ্বারা মধ্যে। বলা স্যার। আচ্ছা, লিজ কিস্তিতে মোটরযান স্থগিত, রেজিস্ট্রেশন বাতিল, ট্যাক্স টোকেন, ফিটনেস। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের আসে যে একটা যানবাহনে কয়টি সনদ থাকে? একটা 4টি স্যার। যানবাহনে কয়টি সনদ থাকা আবশ্যক? আগে তো 4টি স্যার। পাঁচটা আসলে স্যার, এখন 4টা। 4টি স্যার। 5টি হওয়ার সুযোগ নেই, ড্রাইভিং লাইসেন্সের কথা তো এখানে আসবে না, যানবাহনের কথা বলা আপনার ওই হয়েছে। যে ইন্স্যুরেন্সের বিষয়টা আগে বাধ্যতামূলক ছিল, এই জন্য আর না, কি। ইন্স্যুরেন্স আসে নাই তো এখন, ইন্স্যুরেন্স লাগবে না। ইন্স্যুরেন্স আসে নাই। আচ্ছা, আবার যদি কখনো সংজ্ঞা লিখুন ট্যাক্স টোকেন বা ফিটনেস, তাহলে আমরা চলে যাব কোথায়? 2 ধারাতে, এই তো নাকি? তোমার দ্বারা যাবে আচ্ছা, স্যার। বিদেশি নাগরিক, একজন বিদেশি নাগরিক কি বাংলাদেশে এসে তার ওই যানবাহনটা চালনা করতে পারবেন? স্যার পারবে স্যার। কত পারবে ধারায়? স্যার। স্যার এই 9 দ্বারা স্যার। জয় ঘোড়াতে স্যার 29 29 ধারা ধারা কি স্যার, বলা আছে? 29 স্যার। 9 ধারা, 9 ধারা তো লাইসেন্স। শোনো, কোনো বিদেশি নাগরিক কর্তৃক নিজ দেশের ব্যক্তিগত মোটরযান, গণপরিবহন বা কোনো পণ্যবাহী মোটরযান লইয়া বাংলাদেশে প্রবেশ করলে পোর্টে এটা এন্ট্রি হবে। এটা বিষয়টা 29 বুঝতে ধারা স্যার। পারছো? জি হ্যাঁ, স্যার, এটা 29 ধারা বলছে স্যার।
আচ্ছা, একটা পরীক্ষার প্রশ্ন আসছিল, যানবাহনের রুট পারমিটের প্রয়োজন নাই, এটা কত ধারা? 30 স্যার। 30 স্যার, 30। 30 ধারা স্যার। স্যার। কিন্তু প্রশ্নটা আসছিল অন্যরকম, যে করোনা চলাকালে ক নামক সাব ইন্সপেক্টর একটা লাশবাহী অ্যাম্বুলেন্স আটক করে দেখতে পারেন অ্যাম্বুলেন্সের রুট পারমিট নাই এবং ড্রাইভারের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ। উক্ত সাব ইন্সপেক্টর কি ব্যবস্থা নিতে পারবেন? স্যার যদি 30 ধারা 25 স্যার রোড পারমিট থেকে অব্যাহতি দেওয়া আছে, আর যে ক্ষেত্রে লাইসেন্স নাই ড্রাইভারের, সেটা 66 ধারা ব্যবস্থা গ্রহণ করা যাবে স্যার। তার মানে সাব ইন্সপেক্টর উক্ত ব্যক্তির বিরুদ্ধে 66 ধারা অনুযায়ী ব্যবস্থা নেবেন, এই তো নাকি? আচ্ছা, জি স্যার। সঠিক। রুট পারমিটের অব্যাহতি প্রাপ্ত, এখানে সরকারি গাড়ির কথা বেশিরভাগে বলা হয়েছে। রুট পারমিটের অব্যাহতি প্রাপ্ত বলা আছে যে সরকারের পক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংস্থার মালিকানার পরিবহন যান, রিকুইজিশন যানবাহন, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানাধীন চুক্তিবদ্ধ নাগরিকের সেবা প্রদানকারী যানবাহন, ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মৃতদেহ বহন করা, এরকম যানবাহনের রুট পারমিটের প্রয়োজন নাই। আচ্ছা, আমরা এখানে কন্ট্রাক্ট ক্যারির মিটার ভাড়া, তা এএসআই দের প্রশ্ন আসছিল। ট্রাফিক নিয়ন্ত্রণ, আচ্ছা, ট্রাফিক ফাইন এবং ট্রাফিক সংকেত ব্যবহার, এগুলো আমরা পরে আলোচনা করব, এটি এসআই দের জন্য। আমরা, কেন এগুলো অনেকগুলাই ওদের প্রয়োজন নাই। আচ্ছা, এগুলো আমরা আলোচনা করব আলাদা। একটা বিষয় আমাদের এখানে দেখা দরকার, যেমন একটা এমসিকিউ তে চলে আসে, সেটা হলো যে একটা মোটরসাইকেলে কতজন যাত্রী বহন করা যাবে? চালক ব্যতীত 2 জন। একজনের বেশি নয় স্যার। চালক ব্যতীত তার একজন। চালক বাতিতে একজন। উভয়ের হেলমেট থাকতে হবে তো নাকি? জি স্যার। সঠিক স্যার। আচ্ছা, আহ প্রশ্ন, কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ির চালকের করণীয় কি? এটা কত ধারা, নাজমুল কবির? 62 ধারা স্যার। এলে পড়ে নাই, এদের পড়ার দরকার নেই, যদি এদের আসে এরা তো জানবে না। কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ির চালকের করণীয় কি? এরা মনে করছে এগুলো আমরা পড়বো হলো চুরি, ডাকাতি, ধর্ষণ, এগুলা। এই ছোটগুলো পড়ে লাভ আছে? বেলাল হোসেন কে? স্যার পড়া তো লাগে কিন্তু। হ্যাঁ স্যার প্রশ্ন আসছিল তো স্যার, এটা স্যার এই আইন থেকে স্যার, সড়ক পরিবহন থেকে আমাদের। ভাই, দরকার কি, ওরা তো দরকার নেই, এরা পড়বে না তো, এদের পড়া পরে ওই যে সাবে একটা দেখে থাকবে, আরে ভুল করে আসলাম। এরা লাগবে কি জানো, সড়ক দুর্ঘটনা ঘটলে বলবে এসকর্ট করব, ঘেরাও করব, র্যাব ডাকবো, পুলিশ ডাকবো। কিন্তু ঘটনা তো ওইটা না। কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে চালক এবার কন্ডাক্টরের কাজ, কি কাজ করবেন? আহত ব্যক্তিদেরকে কোথায়, হাসপাতালে নিয়ে যাবেন, তার আগে চিকিৎসার জানাবেন জন্য কোন থানায়? হাসপাতালে ইয়ে করবে, এমনকি নিকটতম থানাকে ফায়ার অবহিত করবে। সার্ভিসকে জানাবেন, তার আত্মীয় স্বজনকে জানাবেন, পরিবারকে জানাবেন। আচ্ছা, এটাই তো নাকি বলছে, কোন সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট মোটরযানের চালক, তাদের প্রতিনিধি তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা সম্পর্কে থানাকে জানাবেন, ফায়ার সার্ভিসকে জানাবেন, হাসপাতালে জানাবেন, ইত্যাদি জানাবেন, এই তো? আচ্ছা, ভালো কথা। টোল ফ্রি বোঝো তোমরা? টোল ফ্রি, প্রতিটা থানায় একটা করে গাড়িতে একটা টেলিফোন সেট থাকে, জানো তো? ওইটা দিয়ে সরাসরি যোগাযোগ করা যাবে ট্রিপল লাইনে। জি জি স্যার। স্যার। এটা আছে। বাংলাদেশ পুলিশ টোল ফ্রি টেলিফোন নম্বর প্রবর্তন করবে, এটা পরীক্ষা আসছিল, জানো কি তোমরা? এগুলো আমাদের এএসআই সাহেব দ্বারা পড়ে না, এটা আসবে না তো কোনোদিন, এই জন্য আর কি ওরা মনে করে জীবনে এটা আসবে না। কি আইতে পারে স্যার এমসিকিউ তে। আসে কিনা এটা দেখো সময় মতো। একটা সেকেন্ড। তো এগুলো যে আসবে না এটার কোনো নিশ্চয়তা নাই, প্রশ্ন চলে আসে। স্যার হ্যাঁ, এই যে এখানে 62 যে টোল ফি, এটা তো প্রত্যেক থানায় একটা যে সরকারি মোবাইল নাম্বার থাকে, মোবাইলে না, যেটা। কি ঘোড়া ডিম, সরকারি মোবাইল না, এটা গাড়িতে, এটা গাড়িতে একটা মেশিন সেট করা হয়েছিল। আর ওসিরা মনে করতো ওদের লোকেশন ট্র্যাক করার জন্য, বুঝতে পারছো? অর্থাৎ কন্ট্রোল থেকে যেন গাড়িটাকে তদারকি করতে পারে। তো কোনো দুর্ঘটনা ঘটলে বলা আছে, বাংলাদেশ পুলিশ দেশব্যাপী টোল ফ্রি টেলিফোন নাম্বার প্রবর্তন করিবে, যার মাধ্যমে দুর্ঘটনা কবলিত মোটরযানের চালক
তার মানে এটা কারো কাছে থাকবে না, এটা গাড়ির মধ্যে সেট করা থাকবে। তো তুমি থানায় থাকবে কোত্থেকে মিয়া? কি গাড়ির বোঝানো? মধ্যে তো ওরকম কোন স্যার ইয়ে দেখি নাই স্যার। এগুলা তুমি তো এখন তুমি চাকরি করছো কোথায় মিয়া? চাকরি করছো কোর্টে, নইলে পুলিশ লাইনে, অন্য জায়গায়। থানায় গিয়ে দেখবা থানার মধ্যে প্রত্যেকটা গাড়িতে দেয়া আছে, সরকারি গাড়িগুলোতে। আমি নিজে যখন ডিএমপির ওসিএমপি ছিলাম, গাড়িগুলোকে সেটিং করে দিছি আমরা। ওসিরা তাদের গাড়িতে লাগাইতে চাইতো না, ওখানে মেশিন থাকে একটা, বুঝতে পারছো, ডিভাইস। বুঝছো এই জিনিসগুলো? বাংলাদেশে তো এই টাকা পয়সা লুটপাট করে খেয়ে গেছে আগের লোকেরা। শোনো, স্যার একটা এটা হাইওয়ে ভেহিক্যাল স্ক্যানার, পুলিশের গাড়ি চালাতেছেন, হাইওয়ে হাইওয়ে পুলিশের। ভেহিক্যাল স্ক্যানার 10 কোটি টাকা দিয়ে কিনছিল। এটা রিপোর্টে, আমি কমিটিতে ছিলাম। আমি যখন রিপোর্ট দিছি দেখি যে আইজি ছিল তখন শহীদুল সাহেব, ওনার বিরুদ্ধে চলে যায়। তখন উনি পুলিশ কমিশনার ছিল, উনি কিনছিল। পরে আমার কয় তুমি বড় না আইজি বড়, লাথি দিয়ে খাদাই দেবো আমি। স্যার দ্বিতীয়বার এই কথা বলবেন না, আমি কমিটিতে থাকবো না। আমি কমিটিতে থাকিনি পরে, বুঝতে পারছো? এখনো রাজারবাগে পড়ে আছে ভেহিক্যাল স্ক্যানার। ওটা স্ক্যানিং করলে ওটাতে ধরা খেত যে এটাতে অস্ত্র আছে কিনা। এটা আইসিসি ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে বিদেশ থেকে টাকা আসছিল, কয়েক কোটি টাকা দিয়ে কিনে বাকিগুলো মেরে রেখেছে, কোনো কামই হয় না। এটা মানুষের ক্ষতি করে। এই সত্য কমিটিতে কথা, সর্বশেষ, স্যার ওই যে সর্বশেষ সত্য কথা নাভানার বলার জন্য ইঞ্জিনিয়ার নিয়ে যে স্যার এটা ইয়ে করছে স্যার, ব্যারিস্টার নাভানার মাহবুব নিয়ে ইঞ্জিনিয়ার নিয়ে আসলেন। যে স্যার ইয়ে করলো, হ্যাঁ ট্রেনিং হ্যাঁ হ্যাঁ, দিল সব। কি হলো? নাভানার ইঞ্জিনিয়ার নিয়ে এসে সব ট্রেনিং দিয়ে এলো স্যার ওই হ্যাঁ সময়। আমি এটাতে মেন ছিলাম দায়িত্বে, কিন্তু আমি ওই রিপোর্টে আমি দিছি ওখানে। আমার কাছে এখনো ছবি আছে কোনো মোবাইলে, ভিতরে কি যন্ত্রপাতি আছে, পড়ে রয়েছে কয়দিন পরে একটা কটকটি খায় বিক্রি করবে। আর একটা আনলো এতে 20 পরিবহন টনি মন্ডল ক্রেন। যখন থাকছে। ঢাকা শহরে 20 টনি ক্রেন আমরা কোথায় পাবো? লাস্টে আমরা হাইওয়ে পুলিশকে দিছি মেলা দিন পরে, বুঝতে পারছো? তো এরকম এই যে এই ডিভাইস গুলো আনছিল উপকারের জন্য, এগুলো পিআরপি, পুলিশ রিফর্ম প্রজেক্টের টাকা, এই টাকাগুলো মাইরা খায় এগুলা ডিভাইস নিছে। ওই যে যখন এগুলো কমিটি হয়, কমিটির সময় ফ্যাটে যায় হলো বড় বড় কর্মকর্তারা, গিয়ে হোটেলে থাকে, 1000 2000 ডলার দেবে, 5 স্টার হোটেলে থাকে, ঘুরে আসে, ওরাই মতামত দেয়, হ্যাঁ এটা নেওয়া যায়। বুঝো নাই? তো এটা হলো সেই টোল ফ্রি, তোমার এটা না। ডাম্পিং ইয়ার্ড কাকে বলে? ডাম্পিং ইয়ার্ড বলতে কি বোঝো? ডাম্পিং ইয়ার্ড, মূলত 65 ধারা। ডাম্পিং ধারা ইয়ার্ড স্যার হলো 65 ধারায় বলা আছে। ডাম্পিং ইয়ার্ড হলো কি, যে যে সকল এই সড়ক পরিবহন আইনের অপরাধে যে সকল যানবাহন আটক করা হবে, এই সকল যানবাহন আটক করার যে স্থান, আটক করে রাখার যে স্থান, সেটাকে বলা হয় ডাম্পিং ইয়ার্ড। ডাম্পিং ইয়ার্ড কার দায়িত্বে থাকবে? ট্রাফিক পিআই বিভাগ এবং এবং সার্জেন্ট সংশ্লিষ্ট এবং থানার তত্ত্বাবধানে থাকবে, থানার তত্ত্বাবধানে ট্রাফিক থাকবে। বিভাগ। ভালো কথা, আচ্ছা ডাম্পিং ইয়ার্ড। তাহলে ডাম্পিং ইয়ার্ড, আচ্ছা থানার এই আহ, থানার, মনে করো ডাকাতি মামলায় বা অস্ত্র সহ একটা যানবাহন আটক করা হয়েছে, সেটা কি ডাম্পিং ইয়ার্ডে থাকবে? না স্যার। সড়ক পরিবহন আইনের মামলা, যাই হোক, আমরা যদিও যারা এএসআই সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবে তারা মনে করতেছে এগুলো প্রয়োজন নাই, এগুলো জানতে হবে, এমসিকিউ তে আসতে পারে। তো আমরা আপাতত শেষ করি। আর ওই যাবে, ওইটা একটু বিস্তারিত বলেন স্যার, ওই কই কই থাকবে ওইটা, ডাকাতি মামলা বা মাদক সহকারে আটক। থানার আলাদা সেটা, এটা তো বলাই আছে, এই জন্য তো বললাম এখানে এই প্রশ্নের 65 ধারায় তো বলা আছে সড়ক পরিবহন আইনের অপরাধ। ডাকাতি মামলা তো সড়ক পরিবহন আইনের অপরাধ না, অপরাধ? না স্যার। তাহলে ওই যানবাহনগুলো থানায় থাকবে, ওটা ডাম্পিং ইয়ার্ডে থাকবে না, যদিও ডাম্পিং এ ফালায় রাখে। বুঝতে পারছো? শোনো এরকম বহু আছে। আমি 100-র উপরে, আমি আমি নিজেই 100-র উপরে যানবাহন জিম্মায় আমার নামে আছে, এখনো ডিএমপি তে চলতেছে, বড় বড় অফিসাররা। ওই যে কিছুদিন আগে সেনাপ্রধান ছিলেন নুরুদ্দিন কি হারুন রশিদ সাহেব মারা গেলেন, উনি যে গাড়ি ব্যবহার করতেন 27-25, এখনো সে জিপটা আছে, বি6 জিপ, এখনো রাজারবাগে আছে। বুঝতে পারছো? তো বিষয়টি হলো এগুলোর জিম্মাদার আমি। হ্যাঁ, তো ওই ডাম্পিং ইয়ার্ডের যে বিষয়টা, ডাম্পিং ইয়ার্ডে থাকবে কোনগুলো? সড়ক পরিবহন আইনের অপরাধ, এগুলো আমি জিম্মাদার পুলিশ কমিশনারের পক্ষে সবগুলা। তো করছে কি, ডাম্পিং ইয়ার্ডে ওই আলামত গুলো পাঠাইছে। এই দেখবা রাজারবাগ পুলিশ লাইনে অনেকগুলো গাড়ি এমটির সামনে দেখবা যারা চিৎ হয়ে পড়ে আছে, এগুলা কেউ দেখে না,
পড়ে আছে। যখন আবার ওই যে পুলিশ সপ্তাহ হবে, তখন আবার রাজারবাড়িতে খেদায় আরেক জায়গায় নিয়ে রাখে, চাক্কা নাই, এটা নাই, ওটা নাই, টানতাছে। ওই মুগদা থানার সামনে দেখবা ডেস্টিনির দুটা ডাবল দোতলা বাস পড়ে আছে, কোনো খবর নেই, ভলভো বাস হাড্ডি পড়ে রয়েছে। উত্তরা থানায় দেখবা দুটা কাভার্ড ভ্যান পড়ে আছে, খালি কাভার্ড ভ্যানের চাক্কা চেসিস আছে, কিছু নাই। হুম। এই হলো বিষয় আর কি। যাই হোক, কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার, হ্যাঁ। একটা প্রশ্ন আসছিল স্যার। পুলিশের উপর টের পেয়ে জুয়ারি পার্শ্ববর্তী নদীতে ঝাঁপ দিলে দুজন লোক মারা গেল স্যার, জুয়ারি এটা এরকম একটা শুনতে অপমৃত্যুর ঘটনা, এটা আমরা আলোচনা করব। এটা বিষয়টা হলো যে কালকে সকালে এই কথা, কালকে ক্লাসের রাত্রে যখন ক্লাসে আসবো, তখন এই বিষয়টা আলোচনা করবো, ঠিক আছে? জি স্যার। এটা দরকার আছে। আমার কাছে প্রশ্ন আছে, তো আমরা এগুলো শেষ করে বিগত সালের প্রশ্ন আবার আলোচনা শুরু করব, কোনো সমস্যা নেই। তো কারো কিছু বলার না থাকলে শেষ করি। কিছু বলবা রাশেদ? রাশেদ কিছু বলার আছে? নাই। সাজ্জাদ কিছু বলবা? না স্যার, ধন্যবাদ স্যার। সবাই ভালো থাকো, কালকে কথা হবে। নিজেরা জি স্যার। প্রস্তুতি নিয়ে আসো। যেমন একটা প্রশ্ন বললো, এটা পরীক্ষায় আসছিল যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জুয়ারিকে আটক করতে গেলে জুয়ারিগণ লাফ দিয়ে পানিতে পড়ে যায়, ফলে দুজন জুয়ারি মারা যায়। বুঝতে পারছো পুলিশের করণীয় কি? আমার কথা কি বুঝতে পারছো? এমনকি পুলিশ হেফাজতে মৃত্যু হলে করণীয় কি এটা হবে, না পুলিশ ওটার সুরতাল প্রতিবেদন প্রস্তুত করবেন? আসলে এই সংক্রান্ত অপমৃত্যু মামলা রেকর্ড হবে, পুলিশ সুরতাল প্রতিবেদন প্রস্তুত করে পোস্টমর্টমের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠাবে, এটাই বিষয়। কালকে আলোচনা করব। সবাই ভালো থাকো। ধন্যবাদ।